অনার্স পাস করার পরেও যে আপনি সেনা, নৌ এবং বিমান বাহিনীতে কমিশন অফিসার হিসেবে জয়েন করতে পারবেন, এটা কি আপনারা জানেন? আচ্ছা, আজকের ভিডিওতে এই অফিসার পোস্টগুলোতে কিভাবে আবেদন করতে পারবেন, কি কি যোগ্যতা লাগে এবং এখানকার ক্যারিয়ার অপরচুনিটিস কেমন সেটা নিয়ে আলোচনা করব। আপনি যদি সেনাবাহিনীতে জয়েন করেন অনার্সের পরে, তাহলে আপনার প্রথম পদবি হচ্ছে লেফটেন্যান্ট, যেটা 9 গ্রেডের একটা পদ। বিসিএস ক্যাডাররা যেরকম 9 গ্রেড ঢোকে, ওরকম 9 গ্রেডের একটা পদ। তারপর আপনি যদি এয়ারফোর্সে যান তাহলে আপনি ফ্লাইং অফিসার হিসেবে জয়েন করবেন। আর যদি নেভিতে যান তাহলে সাব লেফটেন্যান্ট, অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে জয়েন করবেন। এবং প্রত্যেকের গ্রেড কিন্তু সেম, জাস্ট বিভিন্ন বাহিনীতে বিভিন্ন নামে বলা হয়। আচ্ছা, প্রথমে আসি তাহলে যে আপনি এই চাকরিতে জয়েন করতে হলে কি কি যোগ্যতা লাগবে। প্রথম কথা হচ্ছে, আর্মিতে যদি আপনি যান, এখানে বিভিন্ন ধরনের কোর আছে, যেমন ধরেন এডুকেশন কোর আছে, ইঞ্জিনিয়ারিং কোর আছে, মেডিকেল কোর আছে। আমি আস্তে আস্তে প্রত্যেকটা শ্রেণী বিভাগ আলোচনা করব। প্রথমে আসেন ইঞ্জিনিয়ারিং কোরে। ইঞ্জিনিয়ারিং কোরে শুধুমাত্র যারা সিভিল, সিএসসি, আর্কিটেকচার বা নেভাল ইঞ্জিনিয়ারিং বা এই রকম রিলেটেড সাবজেক্টে যারা ইঞ্জিনিয়ারিং পাস করেছেন, তাদের এসএসসি এবং ইন্টারে 4.5 থাকতে হবে, অর্থাৎ 4.50, এবং অনার্সে 3 পয়েন্টের উপরে রেজাল্ট থাকতে হবে। 3 পয়েন্টের নিচে সিজিপিএ থাকা যাবে না। তারা আবেদন করতে পারবেন। আর যারা এডুকেশন করে ঢুকতে চান, অর্থাৎ কোন সাবজেক্টগুলো থেকে আসলে এডুকেশন করে ঢোকা যায়, যাদের মূলত সাবজেক্টগুলো থেকে বিভিন্ন স্কুল কলেজে ওই সাবজেক্টগুলো আছে, যেমন ধরেন বাংলা, ইংরেজি, গণিত, বা যদি বলেন ফিলোসফি, হিস্ট্রি, ইকোনমিক্স, তারপর বিবিএ যেমন অ্যাকাউন্টিং, ফিনান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, বা যদি আপনি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ যান, অর্থাৎ যেই সাবজেক্টগুলো মূলত হচ্ছে এডুকেশনের সাথে রিলেটেড, সেগুলো থেকে আপনি এডুকেশন করে জয়েন করতে পারবেন। যারা ইঞ্জিনিয়ারিং করে জয়েন করবেন, অর্থাৎ এই যে সিভিল ইঞ্জিনিয়ার বা সিএসসি ইঞ্জিনিয়ার, যারা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, তারা কিন্তু সরাসরি আর্মিতে ক্যাপ্টেন পদে ঢুকতে পারবেন, সরাসরি ক্যাপ্টেন পদে। আর যারা এডুকেশন করে ঢুকবেন, তারা কিন্তু লেফটেন্যান্ট পদে ঢুকবেন। ঠিক আছে, অর্থাৎ এডুকেশন করে ইঞ্জিনিয়ারিং করতে কিন্তু এক ধাপ নিচে জয়েন করতে হবে। আচ্ছা, তো মোটামুটি যে সাবজেক্টগুলোর কথা বললাম, এর বাইরেও লিগ্যাল নামে একটা কোর আছে, যেটাতে লতে যারা পড়েন, এলএলবি এবং এলএলএম যারা পাস করেছেন, তারা আবেদন করতে পারবেন। এবং রেজাল্টের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এডুকেশন করে 4 পয়েন্টের উপরে থাকতে হবে আর কি। আর অনার্সের রেজাল্ট হচ্ছে সিজিপিএ 3 এর উপরে থাকতে হবে, 3 এর নিচে থাকা যাবে না। আচ্ছা, মেডিকেল করে যারা আছেন, মেডিকেল করে যারা এমবিবিএস পাস করেছেন কোন একটা মেডিকেল কলেজ থেকে, এবং এসএসসি ইন্টারে জিপিএ 5, অনেক বাহিনীতে জিপিএ 5 চাওয়া হয়, আর্মিতে নর্মালি জিপিএ 5 চাওয়া হয়, যে এসএসসি এবং ইন্টারে জিপিএ 5 থাকতে হবে। আবার অনেক সময় 4.50 চাওয়া হয়। তো আপনারা সার্কুলারটা দেখলেই বুঝতে পারবেন। এটা গেল শিক্ষাগত যোগ্যতা। আপনি যদি এবার শারীরিক যোগ্যতায় আসেন, তাহলে দেখতে পারবেন যে শারীরিক যোগ্যতা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি উচ্চতা হতে হবে, এবং মেয়েদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি উচ্চতা হতে হবে। সো এটা ভালো, একদম ক্লিয়ার, এর নিচে হলে আপনি আবেদন করতে পারবেন না। এবার আসে ওজন। ওজন অবশ্যই পুরুষদের 57 কেজি, 57 কেজি নিচে নামা যাবে না বা তার বেশি, এবং মহিলাদের ক্ষেত্রে 49 কেজি বা 49 কেজি বা তার বেশি হতে হবে। তবে ওজনের ক্ষেত্রে অনেক সময় আপনি যদি মেডিকেলে দ্বারা দেখে যে আপনার ওজন কম বা বেশি হয়েছে, তারা সময় দিতে পারে আপনার ওজন কমানোর জন্য বা বাড়ানোর জন্য। এই তো গেল হচ্ছে শারীরিক যোগ্যতা। বুকের মাপ চাওয়া হয়, বুকের মাপ অবশ্যই স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি পুরুষদের ক্ষেত্রে, এবং প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি, অর্থাৎ 2 ইঞ্চি বাড়তে হবে। মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 28 ইঞ্চি নর্মাল অবস্থায় এবং 30 ইঞ্চি হচ্ছে প্রসারিত অবস্থায়। সো এই গেল হচ্ছে শারীরিক যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা। এই যোগ্যতাগুলো থাকলে আপনি আবেদন করতে পারবেন। এখন কথা হচ্ছে আপনি কোথায় আবেদন করবেন। দেখবেন যে জয়েন্ট বাংলাদেশ এয়ারফোর্স বা জয়েন্ট বাংলাদেশ আর্মি বা জয়েন্ট বাংলাদেশ নেভি লিখে আপনি যদি গুগলে সার্চ করেন, তাহলেই আপনি লিঙ্ক পেয়ে যাবেন। ওখানে গিয়ে দেখবেন কারেন্ট সার্কুলার আছে, কারেন্ট সার্কুলার থেকে আপনি আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। আচ্ছা, এইবার আবেদনও আপনি করলেন। আবেদন করার পরে আপনার যে নিয়োগ পদ্ধতিটা কিভাবে আপনার সিলেক্ট করা হবে, প্রথমে আপনাকে যেটা করা হবে, যে প্রিলিমিনারি একটা পরীক্ষা নেওয়া হবে, সেটা 100 নম্বরের পরীক্ষা হয়ে থাকে। সেখানে এই প্রিলিমিনারি পরীক্ষায় আপনার সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি, ম্যাথ থেকে কোয়েশ্চেন আসে, এবং আপনার সাবজেক্ট রিলেটেড কিছু কোয়েশ্চেন থাকে, অর্থাৎ আপনি যেই সাবজেক্টে অনার্স করেছেন। আপনি যদি লিখিততে টিকতে পারেন, এবার আপনাকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং প্রাথমিক ভাইভা নেওয়া হবে। তো এই দুইটা মেডিকেল, প্রাইমারি মেডিকেল এবং প্রাইমারি ভাইভাতে যদি আপনি সিলেক্ট হন, এবারে আপনি আইএসএসবির জন্য সিলেক্টেড। আইএসএসবি হচ্ছে মেইন পরীক্ষা। এতক্ষণ ধরে যে পরীক্ষার কথা আলোচনা করলাম, তার থেকে বেশি টাফ এবং কম্পিটিটিভ, এবং বাংলাদেশের বলা যায় যে টপ এক্সাম গুলোর মধ্যে একটা। যেমন বিসিএস কে আমরা অনেক কম্পিটিটিভ ভাবি, তো আইএসএসবি তে আসলে কম্পিটিশন বলতে কিছু নাই। আইএসএসবি তে কম্পিটিশন হবে আপনার নিজের সাথে। ওরা শুধুমাত্র দেখবে আপনার স্কিলস গুলা, আপনার এক্সপেরিয়েন্সেস গুলা,
এবং আপনার পার্সোনালিটিস, আপনার সাইকোলজি, যে আপনি অফিসার হওয়ার যোগ্য কিনা। আইসিএসবি মানে হচ্ছে ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ড। আইসিএসবি প্রধান কাজ হচ্ছে এই যে সেনা, নৌ এবং বিমান বাহিনী, এই 3 বাহিনীর অফিসার সিলেক্ট করা। আইসিএসবি তে নরমালি 3 দিন বা 4 দিন থাকা লাগে, আমি এক্সাক্ট বলতে পারতেছি না এরকম। আমি নিজেও আইসিএসবি দিয়েছিলাম, আমি রেড কার্ড পেয়েছি। আইসিএসবি এক্সাম শেষে 3 ধরনের কার্ড দেওয়া হয়। একটা হচ্ছে গ্রিন কার্ড, গ্রিন কার্ড মানে আপনার চাকরি হয়ে গেছে, চাকরি মানে আপনি সিলেক্টেড হয়েছেন। একটা হচ্ছে ইয়েলো কার্ড, ইয়েলো কার্ড মানে হচ্ছে আপনার সবকিছু ঠিক আছে কিন্তু কিছু জায়গায় প্রবলেম আছে, এইটা ওভারকাম করার জন্য আপনাকে সময় দেওয়া হবে। আর একটা হচ্ছে রেড কার্ড, রেড কার্ড মানে হচ্ছে আপনি অযোগ্য, মানে আপনার কোথাও না কোথাও প্রবলেম ছিল যে আপনাকে ওরা সিলেক্ট করতে পারেন। তো আমি রেড কার্ড পেয়েছিলাম। যারা রেড কার্ড পাবেন তারাও আসলে অনেক কিছু শিখতে পারবেন। হ্যাঁ, তো আইসিএসবি এক্সামে মূলত বিভিন্ন ধরনের পরীক্ষার ভেতর দিয়ে আপনাকে যেতে হবে। প্রথম দিন আপনাকে প্রিলিমিনারি স্ক্রিনিং এর ভেতর দিয়ে যেতে হবে, যেখানে আইকিউ পরীক্ষা নেওয়া হয়, পিপিডিটি বা ফটো পারসেপশন এন্ড ডিসক্রিপশন টেস্ট। একটা ছবি দেওয়া থাকে আপনার বোর্ডে, ওই ছবি থেকে আপনাকে গল্প বানাতে হয়। অবশ্যই গল্পটা পজিটিভ হতে হবে এবং যৌক্তিক গল্প হতে হবে। তো গল্প লেখার পরে আপনাকে বিভিন্ন গ্রুপে ভাগ করে দেওয়া হয়। প্রত্যেকটা গ্রুপের মেম্বাররা ওই গল্পের পক্ষে যুক্তি দেয় যে না, এই গল্পটা কেন, এই ছবির সাথে কেন এই গল্পটা যাচ্ছে। প্রত্যেকে নিজের মতো করে যুক্তি দেয়, কারণ প্রত্যেকের কিন্তু পারসেপশন আলাদা। সো এদের ভিতরে যাদেরকে পজিটিভ মনে হয় ওরা তাদেরকে রেখে দেয়। সো এই প্রিলিমিনারি সিলেকশনে যারা টিকে যায় তারা পরবর্তী 3 দিন থাকতে পারে, আর যারা বাদ পড়ে যায় তাদেরকে চলে আসতে হয়। তো পরবর্তী 3 দিন বিভিন্ন ধরনের ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্ট, দৌড় আছে, লং জাম্প আছে, আর দেখা হয় যে আপনার মধ্যে লিডারশিপ আছে কিনা, আপনার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি কেমন, আপনার সাইকোলজিক্যাল ব্যাপারগুলো দেখা হয়, এবং ফাইনালি একটা ভাইবা হয় যেটা নাম হচ্ছে ডিপি ভাইবা বা ডেপুটি প্রেসিডেন্সিয়াল ভাইবা। এই ডিপি ভাইবাতে মূলত, ডিপি ভাইবাটা হচ্ছে এমন একটা ভাইবা, এখানে মোটামুটি আপনার এক ঘন্টা পর্যন্ত হয়ে থাকে। একটা ভাইবা 1 ঘন্টা হয়, এটা আপনার বিশ্বাস হয়? আইসিএসবি ডিপি ভাইবা 1 ঘন্টা, আধা ঘন্টা, 20 মিনিট এরকম হয়ে থাকে। সো যখন ডিপি ভাইবা শেষ, তারপর এবার আপনার রেজাল্টের পালা। আপনাকে কার্ডের জন্য ওয়েট করতে হবে। তারপর মোটামুটি আপনার হচ্ছে কল করা হবে, কল করে আপনাকে ভেতর নিয়ে গিয়ে আপনাকে কার্ড দেওয়া হবে। এবারে যারা গ্রিন কার্ড পেলেন, গ্রিন কার্ড পাওয়া মানে কিন্তু চাকরি হয়ে যাওয়া না। ওকে, গ্রিন কার্ড পাওয়া মানে হচ্ছে বোঝাচ্ছে আপনি আপাতত সিলেক্টেড চাকরির জন্য। তারপর আপনাকে চূড়ান্ত ভাইবা এবং চূড়ান্ত মেডিকেলের ভেতর দিয়ে দিতে হবে। সো এই চূড়ান্ত মেডিকেল এবং চূড়ান্ত ভাইবা যদি টিকে যান তাহলে আপনি কমিশন অফিসার হিসেবে যোগ্য, আপনাকে এবার ট্রেনিং এ পাঠানো হবে। এই যে গ্রিন কার্ড আপনি পেলেন, এই গ্রিন কার্ড কিন্তু 1 বছর মেয়াদ থাকে, অর্থাৎ আপনি যদি ওই ব্যাচে জয়েন নাও করেন, ওই 1 বছরের মধ্যে যদি অন্য কোনো অফিসারের সার্কুলার আসে, সেই সার্কুলারে আপনি জয়েন করতে পারবেন। আপনার কোনো পরীক্ষা টরীক্ষা দিতে হবে না। আচ্ছা, এটাকে মূলত শর্ট কোর্স বলে, কারণ আপনি জানেন কমিশন অফিসার 2 ভাবে নেওয়া হয়, একটা হচ্ছে লং কোর্স এবং আরেকটা হচ্ছে শর্ট কোর্স। লং কোর্স মূলত ইন্টারমিডিয়েটের পরে নেওয়া হয়। ইন্টারমিডিয়েটের পরে ওরা যারা জয়েন করে তারা ওই লেফটেন্যান্ট বা সাব লেফটেন্যান্ট বা ফ্লাইং অফিসার হিসেবে জয়েন করে। তো এবার আপনার লং কোর্সে যে ট্রেনিংটা হয় এটা মোটামুটি 3-4 বছর মেয়াদী হয়। ওদের এই ট্রেনিং এর পাশাপাশি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস অথবা এমআইএসটি বা মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি থেকে অনার্স করতে হয়। তো আপনারা যেহেতু অলরেডি অনার্স করেন, আপনাদের আর কোনো ওখানে কি অনার্স করতে হয় না বা কোনো কিছু করতে হয় না, জাস্ট 6 মাস ট্রেনিং করতে হয়। 6 মাস বা 9 মাসও হয়ে থাকে, অনেক সময় 1 বছর হয়ে থাকে। সো ট্রেনিং করে দেন আপনি অফিসার হিসেবে জয়েন করবেন। আর এই চাকরিগুলোর সার্কুলারে লেখা থাকে যে চাকরিগুলো মূলত অস্থায়ী বা 5 বছর বা 6 বছরের জন্য, এবং এই 5 বছর বা 6 বছরের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে আপনাকে পরবর্তীতে নিয়োগদান করা হবে অথবা চাকরিতে স্থায়ী করা হবে। সেই ব্যাপারটা অবশ্যই আপনাকে খেয়াল রেখেই জয়েন করতে হবে। আর হচ্ছে জয়েন করার পরে আপনি এই তো লেফটেন্যান্ট থেকে একটা প্রমোশন পেলে ক্যাপ্টেন হবেন, ক্যাপ্টেন থেকে একটা প্রমোশন পেলে মেজর, মেজর থেকে একটা প্রমোশন পেলে লেফটেন্যান্ট কর্নেল, তারপর কর্নেল, তারপর ব্রিগেডিয়ার জেনারেল, তারপর মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, জেনারেল। সো এই তো মোটামুটি প্রমোশন। আর যদি আপনি এয়ারফোর্সে যান তাহলে প্রথমে ফ্লাইং অফিসার, তারপর ফ্লাইট লেফটেন্যান্ট, তারপর স্কোয়াড্রন লিডার, উইং কমান্ডার, এয়ার কমোডোর, এয়ার ভাইস মার্শাল, এয়ার মার্শাল, এয়ার চিফ মার্শাল, এরকম প্রমোশন পেয়ে পেয়ে আপনি যেতে পারবেন। সো মোটামুটি এডুকেশন কোর বা এই যে ইঞ্জিনিয়ারিং কোর বা সিগন্যালস কোরে যারা ঢুকতেছেন, প্রমোশন গ্রোথ যারা লং কোর্সে ঢুকে তাদের মতো কিন্তু আপনার অতটা হয়তো হয় না। আর এয়ারফোর্স বা নেভি বা আর্মির যে চিফ গুলো হয় বা প্রধান গুলো হয় ওগুলো মূলত লং কোর্স থেকে আসে। এবারে সুযোগ সুবিধাগুলো কি কি এই চাকরিতে জয়েন করলে? আপনি অবশ্যই বেতন ভাতা, খুব ভালো বেতন ভাতা পাবেন, আপনি রেশন পাবেন, আপনি যে মিলিটারি হসপিটালস আছে লাইক সিএমএইচ যেটাকে বলে সেন্ট্রাল মিলিটারি হসপিটাল, এখানে আপনি এবং আপনার পরিবারের সদস্যরা চিকিৎসা নিতে পারবে, উন্নত চিকিৎসা। বাসস্থানের ব্যবস্থা রয়েছে, খুব সুসজ্জিত বাসস্থান পাবেন। এছাড়াও ডিওএইচএস বা যেটাকে বলে ডিফেন্স অফিসার্স হাউজিং সোসাইটি, দেখবেন মিরপুরে একটা আছে বা নবীনগরে একটা আছে। এইখানে আপনি প্লট কিনতে পারবেন বা প্লটের মালিক হতে পারবেন। এখানে মূলত ডিফেন্স অফিসাররাই প্লটগুলোর মালিক হয়ে থাকে। তাছাড়া বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে পারবেন যদি আপনার এরকম কোয়ালিটিস থাকে এবং আপনি মনে করেন আপনি যোগ্য বিদেশে উচ্চশিক্ষার জন্য। জাতিসংঘ মিশনে কাজ করার সুযোগ রয়েছে, এখান থেকে ভালো একটা টাকা ইনকাম করার সুযোগ থাকে।